নমস্কার, আমি তরুণ ঘোষ। পৃথিবীতে কিছু অভাবনীয় ঘটনা ঘটে থাকে যা আমরা আগে কল্পনা করতে পারতাম না। এখন চোখের সামনে সেগুলো দেখি, যেগুলো কল্পনা করতে পারিনি সেগুলোই হয়ে যায়। যেমন ধরুন, আমরা 100 বছর আগে কি আমরা ভেবেছিলাম যে আমরা চাঁদে পা রাখবো? ভাবিনি। মঙ্গল গ্রহে আমরা যান পাঠিয়েছি, আমরা তখন ভাবিনি। এখন আমরা আবার, আপনি যদি আপনার গ্যাসের পয়সা খরচা করেন, আপনি মহাকাশের বুকে আপনি ঘুরে আসতে পারবেন। আপনাকে কোনো রকম করতে হবে না, পয়সা মানে মানে কষ্ট করতে হবে না। ওই ইলন মাস্কের স্টারলিংকের স্পেসশিপ আছে, গাঁটের পয়সা ফেলুন, সারা পৃথিবী ঘুরুন, মহাকাশ ঘুরুন, ঘুরে আপনি পার্টি ফার্টি করে ছবি টবি তুলে চলে এসে একেবারে ভাই বন্ধুদের দেখান, আপনার লাইফে স্ট্যাটাস বেড়ে যাবে। এটা অনেক কিছু আমাদের পৃথিবীতে হয় যা আমরা আগে কল্পনা করতে পারিনি, এখন কল্পনা করছি, মানে বাস্তব হচ্ছে, বাস্তবে ঘটে যাচ্ছে সেগুলো। এরমই একটা কল্পনাতীত ঘটনা ঘটেছে আজকে আমাদের এই বাংলাদেশে, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে, সেখানে সেনাবাহিনীকে সামরিক আদালতের বাইরে আইসিডিতে হাজির করা হলো, সম্মানের সঙ্গে হাজির করা হয়েছে। একেবারে ভোরবেলা প্রতাপ ভেঙিয়ে একেবারে ভোর 6টার সময় একেবারে এসি বা গাড়িতে চড়িয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া, 40 মিনিটের মধ্যে সমস্ত কিছু মানে করে শুনানি খতম করে তাকে জেলে পাঠিয়ে দাও। এখন সে জেল হচ্ছে আপনার বগুড়া জেল হোক, বা আপনার ঢাকা জেল হোক, বা আপনার অন্য কোনো জেল হোক, অথবা আপনার ক্যান্টনমেন্টের মধ্যে কোনো জেল হোক, জেল তো জেল, তার তো কোনো বিকল্প নেই। জেলের একটাই বিকল্প হচ্ছে জেল। সেখানে তিনি কত সুখে আছেন, কত অসুবিধার মধ্যে আছেন, কেউ সেটা দেখতে যাবে না। তার গায়ে একটা ধাব্বা লেগে গেল যে তিনি জেলভুক্ত একজন আসামি, আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নামাতে 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 এমন জায়গায় নিয়ে এসছেন যে মানে সেনাবাহিনীর মনোবল একেবারে পুলিশের থেকেও তলানিতে চলে গেছে। আরো ইউনূসকে তেল মারো, শেখ হাসিনাকে মারার জন্য সমস্ত রাস্তা খুলে দাও। এখন ওয়াকারুজ্জামান ভাবছেন তিনি বোধহয় বেঁচে যাবেন, নিশ্চিন্তে রিটায়ারমেন্টটা নিয়ে তিনি বেরিয়ে যাবেন। সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের কপালে জুটবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, পাপ বাপকে ছাড়ে না। আজকে ওয়াকারুজ্জামানের জন্য এই যে মানুষগুলো যারা জেলভুক্ত আসামির মধ্যে ছাপ্পা পড়ে গেল, তারা সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর মধ্যে যে একটা চাঞ্চল্য আর একটা মনোবল ভাঙার একটা ব্যাপার উনি তৈরি করে দিলেন। বাংলাদেশ সেনাবাহিনী একটা বিশ্বে একটা জায়গা করেছিল, সেই জায়গায় আপনি কুঠারাঘাত করলেন। সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের দলে যোগ দিয়ে। আপনি জামাতপন্থী, জামাতের থেকে মাল খেয়েছেন। এখন অনেকে আবার আপনার হয়ে আবার গান গায়, কিন্তু কারা গান গায় মানে তাদের ধান্দা আমি বুঝি না। আমরা তো মাল ফাল পাই না, আমি তো থাকি আবার এদেশে, মালের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সুতরাং ওইটা একটা আমার ঘাড়ে কেউ বসাতে পারবেন না, উলবাস ফুলবাস অনেক কিছু বলতে পারে, কিন্তু পয়সা খেয়েছে কথা কেউ বলতে পারে না। তো যাই হোক, এখন গতকাল ডক্টর ইউনূস আবার যখনই সমস্যায় পড়েন তখনই উনি একদম মিটিং ফিটিং ডেকে নেন। ওখানে বিএনপির লোকজন ছিল, বিএনপির লোক 3জন ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন, তারপর আমাদের মির্জা ফখরুল ছিলেন, আর একজন ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাদের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে। তারা খুব সম্ভবত বলেছেন যে মিটিং শেষে খুব সম্ভবত একান্ত বলেছেন যে আপনি
এদেরকে ছেড়ে দিন। আপনি এই যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে যে শুনানিটা হবে, অন্তর্বর্তী সরকারের আপনি প্রধান হন, আর আপনাকে আমরা সাপোর্ট করব। আমরা নির্বাচনের ক্ষমতায় আমাদের এনে দিন, আর কিছু উপদেষ্টাকে আপনি সরিয়ে দিন, তাহলে পরে এই ঝামেলা চুকে যাবে। তারপরই এখন এই সমস্ত ঘটনা আজকে সকালবেলাতে হয়েছে। এখানে ওয়াকারুজ্জামানকে ডাকাও হয়নি, তার মতামত নেওয়া হয়নি। এখন এই যে বাংলাদেশে যা অবস্থা চলছে, তাতে বাংলাদেশ আপনার ওই যে পাসপোর্টের সূচক আছে না, পাসপোর্টের সূচকে 106টা দেশের মধ্যে 100 নম্বরে পৌঁছে গেছে। আর এই বুরুন্ডি লাস্টে আছে, আর কদিন বাদে ওই বুরুন্ডিও ওপরে উঠে যাবে। আমি বহুদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা আর বেঁচে থাকতে পারবেন না, পৃথিবী ছোট হয়ে আসছে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পৃথিবী সত্যিই আপনাদের কাছে ছোট হয়ে আসছে। এইবার 106 নেমেছেন তো, 106-এ এবার আপনাদের স্থান হবে। বুরুন্ডি আপনাদের ওপরে উঠবে, নিকারাগুয়া, বুরুন্ডি এসব হচ্ছে আপনাদের ওপরে উঠবে। সুতরাং কোনো দেশ আপনাদের আর ঢুকতে দেবে না, এটা হচ্ছে আপনাদের ভবিতব্য। আর এই যে আপনার নষ্ট উপদেশটা, কচি সব ল্যাজমোটা উপদেশটা আছে না, এই কচি ল্যাজমোটা উপদেশটা এরা বাস্তব জানে না। গতকালকে একটা ফেসবুক পোস্ট করেছে, সেই ফেসবুক পোস্টে সে লিখেছে চীন থেকে এতগুলো বিমান কিনবে, অমুক থেকে এতগুলো বিমান কিনবে, তমুক থেকে কতগুলো বিমান কিনবে। আরে টাকা কই? কিনতে গেলে তো নগরা লাগবে, নগরাটা কোথায়? আরে কি রেডিমেড পাওয়া যায় নাকি? কোনো আইডিয়া আছে যে একটা বিমানের দাম কত এবং সেটা ডেলিভারি হতে গেলে কত সময় লাগে? আর উনি 21টা, 30টা, 25টা এই সমস্ত অর্ডার উনি তো ঘরে বসে সব অর্ডার দিয়ে দেন। যেমন 10টা চুক্তি বাতিল হয়েছে, 10টা চুক্তি নাকি ভারতবর্ষের সঙ্গে বাতিল হয়ে গেছে। পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বললেন না সেরকম কোনো ঘটনা ঘটেনি, মানে উপদেষ্টাদের মধ্যেই সামঞ্জস্য নেই। আর উনি ওখানে বসে বসে পটার করে যাচ্ছেন, পৃথিবী শুদ্ধ কাঁপিয়ে যাচ্ছেন। আরে 10টা করতে হবে না। ভারতবর্ষ যদি গঙ্গা জল চুক্তি যদি বন্ধ করে দেয়, এবার হিসেব করে দেখবেন আপনারা কতটা জলে থাকবেন আর ভারতবর্ষ কতটা ডাঙায় থাকবে। সুতরাং এই সমস্ত ওই ফালতু কথা বলে না মানুষকে ভুল বোঝাবেন না। আপনাদের সময় শেষ হয়ে আসছে, আপনারা প্রচণ্ড ভয়ে আছেন। এটা প্রকাশ না করতে পারার জন্য আপনারা উল্টো পাল্টা বকছেন, মানুষকে আপনারা ভুল বোঝাচ্ছেন। এই যে আওয়ামী লীগের এই যে মিছিল, পর মিছিল যে হয়ে যাচ্ছে, আমি যেরকম বলেছিলাম না, ও লেজেও বাড়বে, বহরেও বাড়বে, দেখবেন দোকানে ঝাঁপ ফেলে সব দৌড়ে আসবে, বাড়ি থেকে লোক টেনে নিয়ে, আওয়ামী লীগের লোকেদের টেনে নিয়ে এসে বলবে তোমরা চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। সেই দিন আসছে। এখনই মিছিলে 6 লাখ হয়ে যাচ্ছে। এই মিছিল যদি কোনো দিন একত্র হয়ে 5-10 লাখ লোক হয়ে যায়, আপনাদের পালাবার জায়গা কোথায় থাকবে? ভারতবর্ষে তো আসতে পারবেন না, বর্ডারের ধারে এলেই একেবারে পটাপট বডি পড়ে যাবে। আর এয়ার রুটটা সম্ভবত বন্ধ হয়ে গেছে। গতকালকে আমি যেটা বলেছিলাম সেটা আমি এখনো কনফার্ম করতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে এয়ার রুটটা বোধহয় সত্যিই বন্ধ হয়েছে। কারণ পাকিস্তানের দিকে খুব শিগগিরই একটা বড় অ্যাকশন হতে পারে। আর পাকিস্তান তার রিটালিয়েশন যদি পূর্ব পাকিস্তান দিয়ে, মানে আধুনিক বাংলাদেশ দিয়ে যদি করতে চায়, তার জন্য বাংলাদেশের বিরুদ্ধেও একটা অ্যাকশান হয়তো নিতে পারে, বা সতর্ক অবস্থায় রয়েছে ভারতবর্ষ। যদি সেরকম কিছু হয় তাহলে পরে সেই ব্যবস্থা হয়তো ভারতবর্ষ করতে পারে। সুতরাং ভুলেও বর্ডারের দিকে আসবেন না। আর আপনারা যে আজ কলঙ্কিত অধ্যায় রচনা করলেন না, এইবার ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত পৃথিবীর দেশগুলো দিয়ে কিরকম প্রেশারটা আসবে দেখুন, ওয়েট করুন। কতটা প্রেশার আপনাদের ওপরে আসবে সেটা একবার মানে ভাবুন, নিজেরা ভাবতে চেষ্টা করুন। আপনারা তো গোমুখু পাঁঠা, একটার লেখাপড়া নেই,
দু লাইন লিখতে পারবেন কিনা সে মানে নির্ভুল বাংলা ভাষা, যে ভাষার ভিত্তিতে দেশভাগ হয়েছিল সেই নির্ভুল বাংলা ভাষাটা আপনারা লিখতে পারেন না। আপনাদের কমেন্টের তো আমি দেখি বহর, সেখানে নির্ভুল বাংলা ভাষা কেউ লিখতে পারে না। আবার যারা ইংরেজি লেখে তারাও আবার উল্টোপাল্টা, গ্রামাটিক্যাল তো মা বাপ নেই, যা পাচ্ছে লিখে দিচ্ছে, কি না আমি ইংরেজিতে লিখছি। আরে ইংরেজিতে দু লাইন নেই, লেখ থ্যাংক ইউ ভেরি মাচ, তাও লেখ, তাও ভালো লাগে, কিন্তু উল্টোপাল্টা ইংরেজি লিখে লাভ কি? তো যাই হোক, এখন সবে তো শুরু, খেলা সবে শুরু, এই খেলা কোথায় গিয়ে শেষ হয় আপনারা দেখুন। আর এই আজকে যেটা ঘটনা ঘটলো, এর থেকে ওয়াকারুজ্জামান কি শিক্ষা নেবেন? ওয়াকারুজ্জামান জানেন, ওয়াকারুজ্জামান খুব ভালো মতো অনুধাবন করতে পারবেন, কারণ আমি যে বললাম, পাপ বাপকে ছাড়ে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।